পেয়ারা কিনতে গেলে শুনি এটা বারুইপুরের পেয়ারা, কারণ বারুইপুরের পেয়ারা স্বাদ আর গন্ধের জন্য বিখ্যাত। তাই যে কোনো পেয়ারাকে ওরা বারুইপুরের পেয়ারা বলে বিক্রি করে। কিন্তু জানেন কি, আমরা যে পেয়ারাগুলো খাই সেগুলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পেয়ারা নয়, এটা বারুইপাড়ার পেয়ারা। এই বারুইপাড়াটা কোথায় অবস্থিত? এটা নদিয়া জেলাতে। 15 থেকে 16 কোটি টাকা পার বছরে বাড়িপাড়ায় ইনকাম হয়। মোটামুটি চাষে পড়তাটা বেশি হয়েছে ব্যবসা থেকে। এটা 90 থেকে 1 কুইন্টাল মাল দেয়, প্রত্যেকটা ব্যক্তির মুখে অন্ন তুলে দেয়। গত 24-25 বছর ধরে বারুইপাড়াতে প্রচুর পরিমাণ পেয়ারা উৎপন্ন হচ্ছে। এখানকার প্রায় 95% মানুষ পেয়ারা চাষের সঙ্গে যুক্ত, কারণ অন্যান্য চাষের তুলনায় এই পেয়ারা অনেক বেশি পরিমাণ রোজগার দেয়। আর পেয়ারার যেহেতু সেরকম ভাবে কোনো সিজন নেই, তাই ধান, পাট ইত্যাদি চাষের থেকে অনেক বেশি মুনাফা কন্টিনিউ আর্নিং করা সম্ভব হয়। নমস্কার, আমি সুনন্দা, ফার্ম কালচারে আপনাদের স্বাগত। এই বারুইপাড়ার একজন বিখ্যাত চাষির সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। চলুন তার পরিচয়টা নেওয়া যাক। আমার নাম সাইদুর মল্লিক ওরফে পাতায়। আমার বারুইপাড়া, নদিয়া জেলা, নদিয়া থানা পলাশিপাড়া। আচ্ছা, আমি এই পেয়ারা চাষের সঙ্গে আপনার যুক্ত আছি মোটামুটি 16 থেকে 17 বছর আগে থেকে আমি চাষটা করি। চাষে অনেক ফায়দা পেয়েছি, এই জন্য আর অন্য কোনো চাষ করতে ইচ্ছা করে না, কিংবা কোনো চাষ করেও নি। এতে থেকে অনেক পপুলার হয়েছে। আমার 2টো ছেলে মেয়ে ছিল, তাদেরকে আলামিন মিশনে শোনানো করানো হয়েছে, এমনকি সেখান থেকে চাকরিও পেয়ে গেছে। এই শুধু পেয়ারা চাষটা আমার ছিল বলে আমার রক্ষা, এমনকি কোনো জায়গা থেকে আমি কোনো টাকা ইনভেস্ট করে নিই, শুধু এই পেয়ারা চাষ থেকে যে টাকাটা পেয়েছি যথেষ্ট পরিমাণে আমি সংসার চালিয়েছি, এমনকি তাদেরকে মানুষের মতো মানুষ করেছি, এমনকি নিজে স্ট্যাটাসলি বেড়াইতেও করেছি। এই পেয়ারা চাষের সঙ্গে কথা বলে আমরা শুনে নিই, এখানে কতটা জমিতে পেয়ারা চাষ হয়, কত রোজগার করে। আমার বর্তমান আগে ছিল আপনার 10 বিঘা, তারপরে বাড়াইতে বাড়াইতে এ পর্যন্ত প্রায় 14 থেকে 15 বিঘা চাষ আমি করছি। মোটামুটি যথেষ্ট ইনকাম এখানে করছি আমি। তারপরে আমার এর সঙ্গে একটা দোকানও আছে, আমার ফার্টিলাইজারের দোকানও আছে। সেখান থেকে কত টন পেয়ারা আসে, চলুন চাষির কাছ থেকে আমরা শুনে নিই। 7,000 টনের এই পেয়ারা চাষি থেকে পায় বছরে। এবার সেইটাকে আমরা যদি সেইভাবে একটু হিসাব করি, মোটামুটি 15 থেকে 16 কোটি টাকার ব্যবধান। সেই 15 থেকে 16 কোটি টাকা পার বছরে বাড়িপাড়ায় ইনকাম হয় শুধু এই পেয়ারা চাষে থেকে। তাহলে এই চাষটা কেন আমরা করবো না? এই জন্য আমরা এই চাষটাকে বেছে নিয়েছি। এখানকার চাষিরা শুধুই পেয়ারা চাষ করেন নাকি তার সাথে আরো কিছু করে, চলুন সেটা জেনে। 10 বিঘি ধান লাগাই তো সে 5 কাঠাও লাগায় না, আবার কেউ হয়তো 10 কাঠা লাগায়। তাছাড়া সমস্ত সব কিছু আপনার এখানে যদি আমাদের শতকরা 95 বিঘে পেয়ারা চাষ আর 5 বিঘে সীমিত, যেটা হয়তো লেসায় পড়ে আছে সেইটাই, আদার্স সমস্ত সবটাই আমাদের পেয়ারা চাষ। এই গ্রামের মানুষের রোজগার কি শুধু পেয়ারাকে কেন্দ্র করেই নাকি আরো কিছু কাজ তারা করে, চলুন সেটা জেনে নিই। এইখানে মোটামুটি 9 থেকে 10 হাজার লোকের কোটি রোজগার মোটামুটি এতেই চলে। চাকরি বাকরি যারা করে তাদেরও বাগান আছে, যাদের চাকরি বাকরি নেই তাদেরও বাগান আছে। এই গ্রামের প্রত্যেক মানুষই কি অনেকটা জমির মালিক নাকি অন্যের থেকে জমি নিয়েও চাষ করে, চলুন সেটা আমরা শুনে নিই। দারিদ্র লোক, তার 1 কাঠাও জমি নাই। কোন একটা গেরস্থ 20 বিঘি 50 বিঘি জমি আছে, তার কাছ থেকে 5 বিঘি হোক 10 বিঘি হোক লিজ নিয়েছে। এবার এইখানে আমাদের ধান দেয় 1 বিঘা ভূমি, দেখা যাচ্ছে বছরে 10 মণ ধান দেয়। এবার সেই বছরে 10 মণ ধান না দিয়ে সেই ভদ্রলোক, যে গেরস্থ মানুষ, সেই ভদ্রলোক 10,000 টাকা পার বিঘাতে পাইছে সেই দারিদ্র লোকটাকে এই জমিটা দিয়ে। এবার সেই দারিদ্র লোকটার ইনকাম এখান থেকে তাকে 10,000 টাকা দিয়ে আর 10,000 টাকা বিঘাতে খরচা করে তাও 30 থেকে 40,000 টাকা লাভ থাকছে। তাহলে সে লোকেরও মোটামুটি যথেষ্ট পরিমাণের ইনকাম হচ্ছে, এমনকি লাভ থাকছে। এখানকার চাষিরা শুধুই পেয়ারা চাষ করেন নাকি তার সাথে আরো কিছু করে, চলুন সেটা জেনে। সারের যাদের দোকান আছে তাদের একটা ইনকাম, ওই যে বাচ্চা ছেলেদের একটা ইনকাম, তারপরে ওই গেরস্থর একটা ইনকাম, যাদের জমি জায়গা আছে তাদের একটা ইনকাম, প্লাস যারা ভাগে করে খাচ্ছে তাদের একটা ইনকাম, যারা লিজলি খাচ্ছে তাদের একটা ইনকাম, যারা এইখান থেকে এই যে পেয়ারার ব্যবসা যারা করছে তাদের একটা ইনকাম, তারপর লেবার শ্রেণীর লোক যারা তাদের একটা ইনকাম। মানে এইখান থেকে সমস্ত সব লোক একটা ইনকামের সোর্স বেছে নিয়েছে। কেউ হয়তো ব্যবসা অনেক দূরে ব্যবসা করে,
তারপরে আমাদের এখানে মোটামুটি 8 থেকে 9টা পার দিন, মানে ওই সিজনে যখন হয় তখন 8 থেকে 10টা গাড়ি লোড হয়। এবার ওইটাকে যদি কম্প্রেস বার করা হয় তা মোটামুটি পার ডে আমাদের 5টা করে গাড়ি এখানে লোড হয় 407। এই চাষটা এমনই একটা চাষ প্রত্যেকটা ব্যক্তির মুখে অন্ন তুলে দেয়। ধান, পাট এগুলো যেমন এক একটা সিজনে চাষ হয়, পেয়ারাও কি এমন সিজন আছে কিছু, নাকি পেয়ারা 12 মাসই হয়? চলুন সেটা শুনি। পেয়ারা কিন্তু আমাদের সিজনারি নয়, পেয়ারা 12 মাস পেয়ারা দেয় গাছে, 12 মাস ফল দেয়। এই জন্য দেখা যায় যে সমস্ত দারিদ্র লোকগুলা আমাদের গ্রামে থাকে তারা কিন্তু কখনই বসে থাকে না। তারা কেউ বাগান ছাপ করে, কেউ তেল দিতে লিভার যায়, কেউ পেয়ারা তুলতে যায়, আচ্ছা কেউ কাটিং করতে যায়, কেউ জ্বালানি বয়, এই কাটিং করার পরে যে জ্বালানিগুলো হয় সেই সমস্ত জ্বালানিগুলো বয়তে যায়। প্রত্যেকটা মানুষ এই শুধু একটা গাছের উপর নির্ভর করে প্রচুর রকমের কাজ পায়। এই জন্যই আমাদের গ্রামে বর্তমান ব্যবসাটা সত্যিই খুব জনপ্রিয় হয়ে গেছে। পেয়ারা গাছের কিভাবে পরিচর্যা করতে হয় চলুন চাষির থেকে জেনে নিন। পেয়ারা গাছ আমাদের যখন 3 বছর বয়স হয়ে যায় তারপর থেকে যখন আমরা ম্যাসেজ করি, ম্যাসেজ যদি ফলস বলে একটা জিনিস আছে যেটাকে বলা হয় কলি ফুটবে মাল আসবে না, সেরামও যদি হয় তারপরে স্টেজে ফটকা যে মালকটা দেবে বছরে আমাদের যে খরচাটা হয় সেই খরচাটা পুরো উঠে যাবে, এমনকি আপনার 2-1 টাকা লাভও থাকবে। পেয়ারা চাষে খরচ কত হয়, সেখান থেকে কত পরিমাণ প্রফিট আসে, চলুন চাষির কাছ থেকে সেটা শুনে নেওয়া যাক। আমাদের খরচা বর্তমান 1 বছরে পেয়ারা গাছে 1 বিঘা জমিতে 8 থেকে 10,000 টাকা মতন বর্তমান খরচা হয়। আর আমরা যদি সক্রিয়ভাবে পেয়ারাটা যদি ম্যাসেজের পেয়ারাটা যদি আমরা পাই মোটামুটি আপনার 60 থেকে 70,000 টাকার মাল হবে, তাহলে আমরা 10,000 টাকা বিক্রি করার পরেও আমাদের 60,000 টাকা লাভ থাকে। তাই এর মতন লাভ আপনি আর কোনো ফসলেও পাবেন না। পেয়ারা গাছে কি কি সার দিতে হয়, কখন কখন সার দিতে হয়, কোনো সমস্যা আসলে তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয়, চলুন চাষির কাছ থেকে সেটা শুনে নিন। আমরা যখন গাছ ম্যাসেজ করি তখন তার ওই মোটামুটি মাসখানেক আগে আমাদের যাবতীয় যে সমস্ত সারগুলো দেওয়ার দরকার সেই সমস্ত সারগুলো দিয়ে দিই। বিশেষ করে কেউ হয়তো ডিএপি আপনার 28 দেয়, কেউ 10-26 দেয়, কেউ 14-35 দেয়, যার যেটা ভালো লাগে সে সেটা দেয়। আচ্ছা, তারপরে ম্যাসেজ যেদিন হয় সেই দিন আপনার প্রাণোফিক্স বলে একটা তেল আছে যেটাকে বলা হয় হরমোন, সেই হরমোন দেয়, কিংবা বুস্টার ডবল প্লাস দেয়, কিংবা কেউ আপনার বুস্টার 4 দেয়। যথেষ্ট কাজ প্রাণোফিক্সটাই বলা যায়। আচ্ছা, তারপরে দেখা যায় যে হয়তো কলি যখন ফুটছে কিছু পোকা লাগে, সেই তার জন্য এই যে আমাদের একটা তেল আছে যে তেলটা হচ্ছে আপনার থানেদার, এই থানেটাটা দেওয়া হয়। এর সঙ্গে মিক্সড করে কি আপনার M45। আচ্ছা, M45-এর পরে যখন কলিটা একটু বড় হয়ে যায় তখন ছত্রাকনাশক বলি ধরুন কোনো একটা রোগ যদি থাকে কিংবা যদি নাও থাকে তখন আমরা ব্যবহার করি হাই ভোল্টেজ। এর সঙ্গে এই যে বনোপিন্ট আছে আপনার, বনোপিন্ট দেখে দেখো বনোপিন্ট। আচ্ছা, কিংবা ওর সঙ্গে যদি এটা নাও দিই, এটাও একটা ছত্রনাশক বলে ওটার সঙ্গে না দিই, এটার সঙ্গে এটাও দেয়া যায়, এটাও দেয়া যায়। আচ্ছা, এই যে যেটা রাত্রার সুপার আছে এর কাজও কিন্তু মোটামুটি মাজরার, তা পেয়ার গাছের আমাদের মাজরাও লাগে, যথেষ্ট পরিমাণ মাজরাও লাগে। তাই মাজরার তেলটাও আমরা তখন তারপরের স্টেজে ব্যবহার করি। তবে ছত্রনাশক হিসাবে অনেকটা কাজ করে হাই ভোল্টেজে টুতে, যথেষ্ট পরিমাণের কাজ আসে ব্ল্যাক বনে। আচ্ছা, আর একটা কাজ আসে যেটাকে আপনাকে বলা হচ্ছে এই যে M45, খুব সুন্দর, এর কোনো তুলনা নেই। এ একটা মানে বাঙালি ভাষায় বলা হয় আলুর তরকারি, সমস্ত সব কিছুতে ব্যবহার করা যায়। আর এ তেলটা যথেষ্ট পরিমাণে মাজরা, পিঁপড়ি, কালি এই সমস্তগুলো তোলায় পেয়ারা গাছের, খুব সুন্দর কাজ করে। এটা হচ্ছে হাই ভোল্টেজ। পেয়ারার কলম বা পেয়ারার চারা কিভাবে তৈরি করতে হয় চলুন চাষির কাছ থেকে সেটা জানা যাক। কলমটা আমরা তৈরি করতে দিয়েছি আজ থেকে 2 মাস আগে। আচ্ছা, এটা ফার্স্টে একটু কাটতে হয়, কেটে তারপরে আপনার একটু কাদা দিতে হয়, দিয়ে তারপরে আপনার একটু মাটি দিতে হয় আর কি। তারপরে আপনার কিছুদিন পরে ক্যারিটা বাঁধতে হয়, বেঁধে তারপরে এই শিকড় বেরোনো ভাব হয়, আর তখনই আপনার এইখান থেকে কেটে এটাকে নিচে ওই মাটিতে আবার লাগাইতে হয়। মোটামুটি ওই 1-1.5 মাস লাগানোর পরে কিংবা 2 মাস 2 মাসের একটু বেশি, তখনই সেই শিকড় থেকে দানায় তুলে নিয়ে গিয়ে আপনার জমিতে দিতে হয়। এটার বয়স হচ্ছে আপনার এই 3 থেকে 4 মাস মতন। এই 4 মাস ওই কলম মাটিতে লেগে তারপরে তুলে আবার এই 4 মাস পরে এই গাছ আমি লাগিয়েছি জমিতে,
আমাদের এইখানে বর্তমান জমিতে কেউ 10/12-তে দেয়, কেউ 12/12-তে দেয়। এবার কেউ 55টা বসায় বিঘাতে, কেউ 60টা বসায় বিঘাতে, আবার কেউ 70টাও বসায়, আবার কেউ 50টাও বসায়। এই যে মোটামুটি যেটা দেখালাম আপনাকে, এই 50 থেকে 60টা কিংবা 70টা এর মিডিলে সব থাকে। এবার দেখা যায় যারা 70টা বসায় তারা হয়তো দেখা যায় যে 3 বছরে এদিকে তো মালটা হয় না। এবার ওই 3 বছরের মাথায় গিয়ে ওই যখন গাছটা ঘনত্ব হয়ে যায় তখন ওই 3 বছরের মাথায় গিয়ে ফাঁকে ফাঁকে একটা করে গাছ কেটে দেওয়া হয়, গাছটাকে পরিপূর্ণ নিয়ে আসা হয়। ওই 60টা যখন 55 থেকে 60টা থাকে। একসময় আমি ব্যবসাও করতাম, এই ফার্টিলাইজারের ব্যবসার সঙ্গে সঙ্গে আমি এই পেয়ারার ব্যবসাও করতাম। পেয়ারার ব্যবসা করতাম, আমার মাল যাইতো শিলিগুড়ি যাইতো, দার্জিলিং যাইতো, সিকিম যাইতো, গ্যাংটক যাইতো, আবার অনেক দূরে যাইতো। তাই এবার সেই ব্যবসাটা ছেড়ে দিয়েছে, এই চাষে পড়তাটা বেশি হয়েছে, এই জন্য চাষটা করছে। আর ওই দোকানটা, ফার্টিলাইজারের দোকানটা নিয়ে আমি বর্তমানে এখন বসে আছি। পেয়ারা গাছ যখন বসানো হয় সেই সময়তে গাছগুলো ছোট থাকাতে জমি তো ফাঁকাই পড়ে থাকে, তো ওই জমিকে কাজে লাগানো যায় কিনা সেটা সম্পর্কে তো একটা তথ্য থাকা দরকার। চলুন চাষি কি বলে সেটা শুনে দেখি। এই গাছটার বয়স হয়েছে আপনার 8 থেকে 9 মাস। এইবার এই গাছ আমরা পেয়ারা গাছ যখন লাগাই তখন জমিটা ফাঁকা থাকে, তাহলে এখানে অন্য কোনো চাষ না করে আমরা কেউ কুল চাষ করি। আচ্ছা, তারপরে এই কুল গাছের চাষ সম্বন্ধে আপনাকে একটু বলি। বিষয় হচ্ছে এই কুল গাছটা 3 বছরের ওই দিকে গিয়ে আর হয় না, এই জন্য এই পেয়ারা জমিতে লাগাইতে হয়। যেহেতু 3 বছরের পর থেকে পেয়ারাতে আমাদের পেয়ারা দিতে শুরু করে বেশিটা, আর তার আগে ওই 5 কিলো 7 কিলো হয়। আর কুলটা মোটামুটি যথেষ্ট পর্তায় আসে আমাদের, এই জন্য কুল চাষটা আমরা পেয়ারার মধ্যে করি। তারপরে দেখা যাচ্ছে কেউ আপনার পেঁপে লাগায়, কেউ হলুদ লাগায়। আচ্ছা, দেখা যাচ্ছে আপনার কেউ ওই ওল লাগায়। আচ্ছা, 3 বছরের ওই দিকে ফার্স্ট বছরে কেউ আলু, পেঁয়াজ, রসুন এই সমস্তগুলো করে। 3 বছরের পর থেকে আমাদের পেয়ারার জমিতে আর তেমন কিছু চাষ হয় না। কেউ যদি এই ওলটা আর হলুদটা মোটামুটি আপনার করা যায়, ওটা আরও 2-4 বছর করা যায়। তারপরে আর যখন গাছের বয়স আপনার 7-8 বছর হয়ে যায় তখন সেই পেয়ারা ছাড়া আর কিচ্ছু হয় না আমাদের সেই বাগানে। একটা পেয়ারা গাছে পুরোপুরি ফলন আসতে কতদিন সময় লাগে সেটা জানাটা আবশ্যক। এই গাছটার বয়স হয়েছে আপনার 5 বছর। এটা 5 বছর। আজ থেকে মোটামুটি 4 মাস আগে আমাদের মেসেজ করা হয়েছে। এখনও 3 মাস পরে তবে ফলটা দেবে। আর এইটার বয়স হয়েছে আপনার এই 3.5 থেকে 4 বছর। এটা মোটামুটি ওই 2.5 মাসের মধ্যে মালটা দেবে। হাইট আপনার মোটামুটি ধরে নেন 5 ফুট হাইট আছে বর্তমান, কিন্তু যখন মেসেজ করা ছিল তখন ওই 3 থেকে 3.5 ফুটে নিয়ে এসেছিলাম। এখন গাছের ওই কলিগুলো বড় হয়ে গেছে, হাইটটা এখন বেশি হয়ে গেছে। এটাও সেম একই, মোটামুটি আপনার 50, 55, 60 এই রকমের রেঞ্জে থাকবে। আবার দেখা যাচ্ছে কোনো গাছে 70 কিলো হয়, কোনো গাছে 80 কিলো হয়, কোনো গাছে 90 কিলো হয়। যখন আপনার গাছের বয়স 8 থেকে 9 বছর 10 বছরের গাছগুলায় মোটামুটি 90 থেকে 1 কুইন্টাল মাল দেয়। চাষি বললেন গাছে মেসেজ করা শব্দটার মানে কি আমরা এক্স্যাক্টলি বুঝিনি, তো চলুন চাষি এটা নিয়ে কি বলছে সেটা শুনে দেখি। আচ্ছা, এই গাছটার বয়স আপনার 2 বছর। এই গাছটা 2 বছরে মোটামুটি আপনার হাইট হয়েছে 4 থেকে 4.5 ফুট। এবার যখন এটাকে যদি ডলা, যেটাকে বলা হয় ম্যাসিজ, যদি আমরা ম্যাসিজ না করে খাড়া যদি গাছকে রেখে দিই সে গাছে মাল দেয় না। যত সামান্য বড় জোর হয়তো 2 থেকে 4 কিলো, বড় জোর 5 কিলো। আর যদি এই গাছটাকে আমরা ডলা মানে ম্যাসিজ যদি করি তাহলে এই গাছটা মাল দেবে আপনার ওই 30 থেকে 35 কিলো। এর জন্য আমাদেরকে ম্যাসেজ করতে হয়। আপনার মোটামুটি ওই 2 ফুট থেকে 2.5 ফুটের নিচে আনতে হয়। 4.5 ফুট গাছকে 2 থেকে 2.5 ফুট নিচে আনতে হয়, তবে মালটা তুলতেও সুবিধা হয়, মালটা ধরেও বেশি। আর এইরকমভাবে এই দড়ি দিয়ে বেঁধে এইরকমভাবে আর একটা ডালের সঙ্গে বাঁধতে হয়, তাহলে এই ডালটা ভাঙে না কিংবা ও ডালটা ভাঙে না, এর সাপোর্টে এই ম্যাসেজ হয়ে যায়। আজকের ভিডিও থেকে আমরা জানলাম পেয়ারার ব্যবসা থেকে কি পরিমাণ টাকা রোজগার করা যায়। যদি এটা নিয়ে চাষ করা হয় তাহলে সেখান থেকে কি আর্নিং আসে, 1 বিঘা জমিতে কতগুলো পেয়ারা গাছ লাগানো যায়, তাদের কিভাবে সার বা ওষুধ প্রয়োগ করতে হয়, এই পেয়ারাকে কেন্দ্র করে কি কি রকমের ব্যবসা করা যায়। এরকম যদি আরো কিছু ইনোভেটিভ বিজনেস সম্পর্কে, কোনো ফার্মিং সম্পর্কে আপনারা জানতে চান তাহলে ভিডিওর কমেন্টে এসে লিখুন।
যদি আপনারা কোনো ইনোভেটিভ বিজনেস বা ফার্মিং এর সঙ্গে যুক্ত হন, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করুন বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আমরাও চলে যাব আপনার ফার্মে। সেখানে এরকম একটা প্রতিবেদন তৈরি করা হবে যা দেখে সাধারণ মানুষ উপকৃত হবে এবং আপনার ব্যবসাটাও আরো বড় হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।